ঘটনাটি আনুমানিক 1985 কি 86 সালের দিকে কিশোরগঞ্জের কোনো একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। বন্ধুর বড় চাচার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স মাত্র 21 বছর। ওনাদের বাড়িটি ছিল টিনের বাড়ি। রহমান চাচা বারান্দার একটি ঘরে ঘুমাতেন। ওনার বিছানার পাশে একটি জানালা ছিল, যেটি দিয়ে বাড়ির উঠান এবং সামনের অংশ দেখা যেত। উঠান পার হয়েই ছিল ঘন ঝোপঝাড় আর ফসলের ক্ষেত। একদিন রাত্রে রহমান চাচা খাওয়া দাওয়া শেষে যথারীতি ওনার ওই ঘরে ঘুমাতে যান। সেদিন কিছুটা গরম পড়েছিল, তাই উনি বিছানার পাশের জানালাটি খোলা রেখেই শুয়ে পড়েছিলেন। জানালা দিয়ে আসতে থাকা মৃদু ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই ওনার চোখ ঘুমে লেগে আসে। রহমান চাচা হারিয়ে যান ঘুমের রাজ্যে। ঘুমের মধ্যে রহমান চাচা একটি স্বপ্ন দেখতে থাকেন। উনি স্বপ্নে দেখেন যে স্বপ্নের মধ্যেও উনি ওনার সেই ঘরটিতেই শুয়ে আছেন, কিন্তু উনি ঘুমিয়ে নেই। উনি ওনার বিছানার পাশের খোলা জানালাটি দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। আকাশে পূর্ণ চাঁদ এবং চারপাশ জ্যোৎস্নার ঝলমলে আলোয় দিনের বেলার মতো আলোকিত হয়ে উঠেছে। উনি দেখতে পান ওনার বাড়ির উঠান পেরিয়ে যে ঘন ঝোপঝাড় রয়েছে সেখান থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তার উচ্চতা কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতো নয়। দীর্ঘকায় এই অবয়বটি ধীরে ধীরে এগিয়ে এসে বাড়ির উঠোনের উপর দাঁড়ায়। এবার যেন রহমান চাচা স্পষ্টভাবে অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন। দানবাকার সেই অবয়বটির উচ্চতা ছিল প্রায় 10 ফুটের মতো এবং তার সারা শরীর কুচকুচে কালো রঙের বড় বড় কাঁটায় ভর্তি ছিল। দানবটির টকটকে লাল চোখগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। দানবটি রহমান চাচার দিকে তাকিয়ে খুবই রাগান্বিত স্বরে বলে ওঠে, রহমান, কাজটা তুই ঠিক করলি না, মরবি তুই, তোকে মরতেই হবে। এই কথাটি বলে দানবটি প্রচন্ড আক্রোশে ভয়ানক এক গর্জন করে ওঠে। এমন অবস্থায় হঠাৎ করেই রহমান চাচার ঘুম ভেঙে যায়। রহমান চাচা ধরফর করে শোয়া থেকে উঠে বসেন। ওনার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। উনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছুই দেখতে পান না। বিষয়টিকে শুধু সাধারণ স্বপ্ন বা দুঃস্বপ্ন ভেবে রহমান চাচা জানালাটি বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিন্তু ওই রাতের পর থেকে রহমান চাচার বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। কোনো ধরনের খাবার খেতেই ওনার ভালো লাগতো না। দিনের বেশিরভাগ সময়ই উনি অকারণে মানসিক বিষণ্ণতায় ভুগতেন। তবে মূল যে সমস্যাটি দেখা দিল সেটি হলো উনি ওই একই স্বপ্ন প্রায় প্রতি রাতেই দেখতে থাকেন। এক পর্যায়ে এমন অবস্থা হয় যে রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে উনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। ওই সময় ওনাদের এক প্রতিবেশী নানা টুকটাক কবিরাজি করতেন। তখন রহমান চাচাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ রহমান চাচার কাছে সবকিছু শুনে ওনাকে একটি বিশেষ তাবিজ ও তেল পরা দেন। কবিরাজ বারবার রহমান চাচাকে সাবধান করে দেন যেন কোনো অবস্থাতেই উনি তাবিজটি শরীর থেকে না খোলেন। কবিরাজের পরামর্শ অনুসরণ করে ধীরে ধীরে রহমান চাচার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রতি রাত্রে উনি যে ভয়ের স্বপ্নটি দেখতেন সেটিও দেখা বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই রহমান চাচা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন আল্লাহর অশেষ রহমতে, এবং সবকিছু স্বাভাবিকও হয়ে যায়। ঘটনাটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বেশ ভালোই হতো, কিন্তু এরপর ঘটে যায় ঘটনাটির অপ্রত্যাশিত অংশ। রহমান চাচা ছোটবেলা থেকে বেশ সাহসী ও ডানপিটে স্বভাবের ছিলেন। তাই সুস্থ হওয়ার কিছুদিন পর উনি শরীর থেকে কবিরাজের দেয়া তাবিজটি খুলে রাখেন এই ভেবে যে আর কোনো সমস্যাই হবে না। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর চলে আসে বর্ষাকাল। সারাক্ষণ আকাশে মেঘের আনাগোনা, থেমে থেমে অঝোর ধারায় বৃষ্টি নেমেই চলছে। এরকমই এক রাত্রে পূর্বে পরিকল্পনা করা মাফিক রহমান চাচা বন্ধুদের সাথে বিলে মাছ ধরতে যান। উনি সাথে একটি ট্যাটা নিয়ে গিয়েছিলেন মাছ শিকার করার জন্য। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সেই রাত্রে চারপাশটা বেশ অন্ধকার ছিল। মাছ ধরতে থাকার এক পর্যায়ে রহমান চাচা ওনার পায়ের কাছে পানির মধ্যে একটি বড় মাছের নড়াচড়া টের পান।
সেটি লক্ষ্য করে সজোরে ওনার হাতে থাকা ট্যাটা চালিয়ে দেন। উনি বুঝতে পারেন যে ট্যাটাটি পানির নিচে থাকা মাছের শরীরে বিদ্ধ হয়েছে, কিন্তু রহমান চাচা যখন ট্যাটাটি ধরে উপরের দিকে তুলতে যাবেন তখন উনি কিছুতেই সেটি টেনে তুলতে পারছিলেন না। এমনটা মনে হচ্ছিল যে সেটি বোধহয় পানির তলদেশে কোনো কিছুর সাথে জোরালোভাবে আটকে গিয়েছে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পানিতে হাত নামিয়ে দিতেই তীব্র ব্যথা ও আতঙ্কে রহমান চাচা চিৎকার করে ওঠেন। পানির নিচে হাত দিতেই উনি বুঝতে পারেন ট্যাটাতে বিদ্ধ যে মাছটিকে উনি স্বাভাবিক বড় আকারের একটি মাছ ভেবেছিলেন সেটি আদতে কোনো সাধারণ মাছ নয়। রহমান চাচা হাতের স্পর্শে বুঝতে পেরেছিলেন যে বিশাল আকৃতির এই অবয়বটি সারা শরীর ভর্তি বড় বড় কাঁটা, যেগুলোর কয়েকটি ওনার হাতের তালুতে বিঁধে গিয়েছিল। আচমকা ব্যথা পেয়ে যখনই রহমান চাচা অন্য হাতে ধরে থাকা ট্যাটার উপরের অংশ ছেড়ে দিয়েছেন, তখনই পানির নিচে থাকা সেই ভয়ানক জিনিসটি প্রবল বেগে একটি ঝাড়া দিয়ে ট্যাটাবিদ্ধ অবস্থাতেই পানির গভীরে চলে যায়। এদিকে রহমান চাচার চিৎকার শুনে আশপাশে থাকা ওনার বন্ধুরা সাথে সাথে ছুটে আসেন। ওনার হাতে প্রচন্ড ব্যথা করছিল এবং হাতের তালুতে অনেক জ্বালা পোড়া করছিল। সবাই মিলে রহমান চাচাকে তাৎক্ষণিকভাবে ওনার বাড়িতে নিয়েও আসেন। বাড়িতে ফিরে উনি ওনার পরিবারের সদস্যদেরকে পুরো বিষয়টি খুলে বলেন। তখন অনেকে বলেন রহমান চাচার হাতে হয়তো বিষাক্ত কোনো কিছুর খোঁচা লেগেছে। ওনার আম্মা প্রাথমিকভাবে কিছুটা হলুদ বেটে ওনার হাতের তালুর লাল হয়ে যাওয়া জায়গাটিতে লাগিয়ে দেন। এরপর কয়েকদিনের মধ্যেই রহমান চাচার হাতের ব্যথাটি পুরোপুরি ঠিকও হয়ে যায়। তবে এই ঘটনার চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে রহমান চাচা খেয়াল করেন ওনার হাতের তালুতে যেখানে সেই ভয়ানক জিনিসটির কয়েকটি কাঁটা বিঁধে গিয়েছিল সেখানে হালকা রঙের কিছু ছোপ ছোপ দাগের মতো তৈরি হয়েছে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব সহকারে না নিলেও ধীরে ধীরে ওই ছোট ছোট কালো দাগগুলো হাতের তালু থেকে ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে রহমান চাচার স্কিনের উপর ফুটে ওঠা দাগগুলো আরো গাঢ় হয়ে উঠছিল এবং ওই জায়গাগুলোতে রাত হলেই অসহনীয় জ্বালা পড়া শুরু হতো। রহমান চাচা সেই অসহ্য যন্ত্রণায় সারা রাত ছটফট করতেন। ওনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু ওষুধও খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এক রাত্রে রহমান চাচা সেই আগের মতো একটি স্বপ্ন দেখেন। উনি দেখেন কাঁটাযুক্ত ভয়ানক দানবটি ওনার বাড়ির উঠোনে এসে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের ভঙ্গিতে ভারী গলায় ওনাকে বলে, বলেছিলাম না তুই মরবি, তোকে তো মরতেই হবে, কেউ বাঁচাতে পারবে না তোকে। এই বলে দানবটি অট্ট হাসি হাসতে থাকে। দানবটির কথা শুনে রহমান চাচা ভয়ে চিৎকার করে ওঠেন এবং ওনার ঘুমও ভেঙে যায়। ওনার চিৎকারে ওনার পরিবারের সদস্যদেরও ঘুম ভেঙে যায়। রহমান চাচা ওনার দেখা স্বপ্নের বিষয় সবাইকে বলেন। তখন ওনার পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এটি হয়তো কয়েক মাস আগে রহমান চাচার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথেই সম্পর্কযুক্ত। পরদিন সকালে চাচাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় যিনি প্রথমবার এই রহমান চাচার সমস্যাটি নিয়ে কাজ করেছিলেন। কবিরাজ প্রথমেই রহমান চাচাকে জিজ্ঞেস করেন যে ওনার দেওয়া সেই তদবিরটি কোথায়। যখন উনি শুনলেন যে রহমান চাচা সুস্থ হয়ে যাওয়ার পর সেটি খুলে রেখেছিলেন, তখন উনি ভীষণ রেগে যান এবং উনি রহমান চাচাকে কোনো সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। অনেক অনুরোধ করার পরও উনি রহমান চাচার কোনো চিকিৎসা করতে রাজি হননি। অগত্যা ওনারা নিরাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। ক্রমশ রহমান চাচার অবস্থা আরো খারাপ হচ্ছিল। ওনার শরীরের ছোপ ছোপ কালো দাগের জায়গাগুলোতে একসময় পচন ধরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয়। এই অবস্থায় রহমান চাচার এক দুঃসম্পর্কের মামা এক হুজুরের সন্ধান দেন। ওই হুজুরের বাড়ি ছিল রহমান চাচাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। রহমান চাচা যেহেতু অনেক অসুস্থ অবস্থায় ছিলেন, তাই ওনার পরিবারের সদস্যরা ওই হুজুরকে অনুরোধ করেন, অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করেন যে একটু কষ্ট করে হলেও যেন হুজুর সাহেব একটিবারের জন্য ওনাদের বাড়িতে গিয়ে রহমান চাচাকে দেখে আসেন। হুজুর সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে উনি রহমান চাচাকে দেখতে যাবেন। কয়েকদিন পর থেকে মোটামুটি রহমান চাচা শরীরের ব্যথা একটু কম অনুভূত করতে থাকেন। আর এই কয়েকদিন পর এক সন্ধ্যায় হুজুর সাহেব রহমান চাচাদের বাড়িতে আসেন। উনি রহমান চাচাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন।
হুজুর সাহেব রহমান চাচার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু শোনেন। এরপর উনি চাচার পরিবারের সদস্যদেরকে বলেন পরদিন চাচার সাথে দেখা করতে। হুজুর সাহেবের কথা মতো পরদিন রহমান চাচার পরিবারের সদস্যরা ওনার সাথে দেখা করতে চান। হুজুর সাহেব বলেন, আমি রহমানকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম যে আপনারা আমার কাছে আসতে অনেক দেরি করে ফেলেছেন। আমাকে আপনারা ক্ষমা করবেন। রহমানের এখন যে অবস্থা তাতে আমার কিছুই করার নেই। হুজুর যখন কথা বললেন এবং হুজুর সাহেবের মুখে কথা শুনে রহমান সাহেবের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। রহমান চাচার আব্বা হুজুরকে জিজ্ঞেস করেন এমন কি ঘটেছিল রহমানের সাথে যার কারণে ওর এই করুণ অবস্থা। তখন হুজুর বলেন, রহমান স্বপ্নে যে কাঁটাযুক্ত অবয়বটিকে দেখে সেটি আসলে ভয়ঙ্কর এক দানব। আমি জানার অনেক চেষ্টা করেছি যে কেন দানবটি রহমানের ক্ষতি করেছে, কিন্তু আমি প্রকৃত কারণটি জানতে পারিনি। এছাড়াও দানবটির পরিচয় এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার বারংবার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তবে শুধু এতটুকু জানতে পেরেছি যে রহমানের কোনো একটি ভুলের কারণে দানবটি খুবই রাগান্বিত হয়। দানবটি চাইলে অনেক আগেই রহমানকে মেরে ফেলতে পারত, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে রহমানকে সে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবে। তাই সে রহমানের উপর প্রভাব বিস্তার করে এবং রহমানের স্বপ্নে এসে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। তবে রহমান তার কি ক্ষতি করেছিল এটি জানা যায়নি, বা সেই বা কেন রহমানের উপর রেগে গেল, রেগে গিয়ে এই ধরনের ক্ষতি করছে এটাও জানা যায়নি। এরপর কবিরাজের পরামর্শ রহমান যতদিন মেনে চলেছে ততদিন ওই দানবটি প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও রহমানের কাছে আসতে পারেনি। কিছুদিন পর রহমান যখন বন্ধুদের সাথে মাছ ধরতে যায় তখন ওই দানবটি রহমানের ক্ষতি করার জন্য একটি দারুণ সুযোগও পেয়ে যায়। সে একটি মাছের রূপ ধারণ করে রহমানকে প্রলোভন দেখায়। ওর কাঁটায় থাকা মরণঘাতী বিষাক্ত পদার্থ রহমানের শরীরে প্রবেশ করিয়ে দেয়। আপনারা যদি ঘটনা ঘটার 3 দিনের মধ্যে আমার কাছে রহমানকে নিয়ে আসতেন তাহলে হয়তোবা আল্লাহর ইচ্ছা আমি কিছু করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে রহমানের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। হুজুর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রহমান চাচার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসেন। হুজুর সাহেবের সাথে ওনাদের কি কি কথা হয়েছে সেই সম্পর্কে ওনারা রহমান চাচাকে কিছুই বলেন না। রহমান চাচাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই ওনাকে বলেন যে হুজুর সাহেব বলেছেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবেই আরো কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন সকালে অনেক বেলা হয়ে গেলেও রহমান চাচা ঘুম থেকে ওঠেন না। তখন ওনার পরিবারের সদস্যরা ওনাকে ডাকতে গিয়ে দেখেন ওনার ঘরের দরজা ভেতর থেকে লাগানো। তখন সবাই জোরে জোরে দরজার কড়া নাড়তে থাকেন এবং ওনার নাম ধরে ডাকতেও থাকেন। এরকম ভাবে কিছুটা সময় পার হয়ে গেলেও যখন রহমান চাচার কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন বাড়ির সবাই মিলে দরজাটি ভেঙে ফেলেন। ঘরের ভিতরে ঢুকে ওনারা যে দৃশ্য দেখেন সেটি দেখার জন্য ওনারা যে প্রস্তুত ছিলেন না এটা বলা যাবে না। ওনারা মানসিকভাবে হয়তো বা কিছুটা হলেও প্রস্তুত ছিলেন। ওনারা দেখেন রহমান চাচার নিথর দেহ বিছানার এক কোণে পড়ে রয়েছে, আর রহমান চাচার চোখ, নাক, কান থেকে রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে তা কালচে বর্ণ ধারণ করেছে। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে রহমান চাচার আম্মা এক হৃদয় বিদারক আত্মচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। শোনা গিয়েছে জ্ঞান ফেরত আসার পর ওনার নাকি শরীরের একাংশ অবশ হয়ে যায়, মানে প্যারালাইসিস হয়ে যায়। যখন এই ঘটনাটি সংগ্রহ করা হয় তখনও নাকি রহমান চাচার আম্মা এই অবস্থাতেই ছিলেন। এভাবেই রহস্যময় কোনো এক ঘটনার কারণে রহমান চাচার এই করুণ পরিণতির মাধ্যমেই এই ঘটনাটির ইতি ঘটে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় কি হতে পারে? কেনই বা রহমান চাচার সাথে এমনটা হলো যেটা হুজুরও জানতে পারলেন না? আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এমন ধরনের কিছু জিন রয়েছে যেগুলো সম্পর্কে কোনো তথ্য সচরাচর জানতে পারা যায় না। এর আগে আমরা একটি ঘটনা শেয়ার করেছিলাম। সেই ঘটনায় একটি ব্যাঙ ছিল, ব্যাঙের মনি রিলেটেড একটি ঘটনা ছিল, যেখানে ওই ব্যাঙটিকে আঘাত করা হয়। এরপর ভয়ঙ্কর ধরনের পরিণতি নেমে আসে এই আঘাতকারী ব্যক্তির উপরে। জিনেদের মাধ্যম দিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয়। জিনেরাও এই বিষয়ে কোনো খোঁজ খবর নিতে পারেনি, কারণ এগুলো এমন এক ধরনের জিন সম্প্রদায় যাদের সাথে যোগাযোগ করা যায় না। এরা স্বাভাবিকভাবে অন্য জিনেদের সাথে মেশেও না। এরা এমন এক ধরনের সম্প্রদায় যারা জিন সমাজ থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে থাকে, অথচ তারা জিন, তাদের সবকিছু আলাদা। হয়তোবা রহমান চাচা নিজের ভুলেই
এই ধরনের কোনো একটা জিনের ক্ষতি করে ফেলেছিলেন। কিন্তু কিভাবে, কোন অবস্থাতে করেছিলেন এটা উনি নিজেও বলতে পারেন না। আর এই কারণেই ওই জিনটি প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছিল। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন, আপনারা হয়তোবা অনেকেই অনুমান করতে পারবেন, আমারও অনুমান এটাই যে রহমান চাচা হয়তোবা নিজের অজান্তাই এমন কোনো প্রাণীকে আঘাত করেছিলেন বা হত্যা করেছিলেন যেটি ছিল জিন। অথবা এমনও হতে পারে যে উনি ওনার চলার পথে ওই কাঁটাওয়ালা ওই জিনের কোনো ক্ষতি করেছিলেন, যার কারণে ওই জিনটি এইভাবে ক্ষিপ্ত হয়েছিল। আমার কাছে এটাও মনে হয় যে ঠিকমতো চিকিৎসা আসলে করা হয়নি, কারণ শুধু একটি তাবিজ দিয়ে তার এই চিকিৎসা পদ্ধতিটা থামিয়ে দেওয়া এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। আরো ভালো কোনো হুজুর দেখানোর মাধ্যম দিয়ে এই বিষয়টার নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে সেটার ভালো কোনো চিকিৎসা গ্রহণ করা উচিত ছিল। যেহেতু ওই তাবিজটা গ্রহণ করার পর আপাতত দৃষ্টিতে সেটা থেমে গেছে বলে মনে হয়েছে, রহমান চাচাও চিন্তা করছেন আর উনি সুস্থ হয়ে গেছেন, যার কারণে উনি কবিরাজের দেয়া পরামর্শ মেনে চলেন নাই। আর ওই ভয়ঙ্কর দানবটিও সেই সুযোগ পেয়ে যায়। আরো একটি ব্যাপার হচ্ছে, এটা আমাদের এর আগেও কয়েকটি ঘটনা আমি বলেছিলাম, আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম, এটা রাজবাড়ির ঘটনা ছিল। ঘটনাটির শিরোনাম ছিল 20 পিশাচ। পিশাচ শ্রেণীর জিনেরা যদি মানুষের শরীরে কামড় দেয়, কাটা ফুটিয়ে দেয়, কোনোভাবে যদি বিষ ছড়িয়ে দেয়, তাহলে এটি নামানো কিন্তু সাধারণ কোনো ওঝা বা কবিরাজের কাজ নয়। পিশাচের বিষ নামানোর জন্য বিশেষ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি সবাই জানেন না। সুতরাং যদি আমাদের মধ্যে কেউ এই ধরনের সমস্যার শিকার হয়েই যায়, তাহলে কাল বিলম্ব না করে ভালো কোনো রাকি বা ওঝার কাছে যেতে হবে। এমন ওঝা না যিনি সাপের বিষ নামান। সাপের বিষ আর পিশাচের বিষ কিন্তু এক জিনিস নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাপুরেদের কাছে গেলে কিন্তু হবে না। এটি নামানোর পদ্ধতিও ভালো কোনো রাকি, আলেম অথবা ভালো কোনো কবিরাজ জানতে পারেন। তবে এই কবিরাজগুলোর সংখ্যা ইদানিং অনেক কমে গিয়েছে। এই ধরনের কবিরাজগুলো এখন অনেকেই মারা গিয়েছেন। হাতে গোনা যা কয়েকটা আছে সেগুলো আসলে তথ্য আমাদের কাছে থাকে না বা আমরা এরকম জানিও না। আর যারা জীবিত আছেন হয়তোবা কারো কারো সন্ধানে আছেন এরকম কিছু ব্যক্তি। আর এই ধরনের ব্যক্তিগুলো হয় কি, ওনারা মৃত্যুর পূর্বে এগুলো কাউকে আসলে ওইভাবে শেখায় যান না, কারণ এই বিদ্যার অপব্যবহার হতে পারে। তারা যখন এই বিদ্যাটা শেখেন, তারা তাদের গুরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন যে এমন কাউকে শেখানো যাবে না যে লোভে পড়ে এই বিদ্যাটার অপব্যবহার করবে। এই কারণেই সারা জীবনে তারা ওই ধরনের ব্যক্তিকে পানও না, কখনো কখনো নিজের ছেলে পেলেদেরকেও শিক্ষা দিয়ে যান না। এইভাবেই এই বিদ্যাটা হারিয়ে যাচ্ছে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার এক দাদির কাছ থেকে সংগ্রহ করেছেন। আর ঘটনাটি ওই দাদির বাবার সাথে ঘটেছিল। বিশেষ কিছু কারণে ঘটনার এক্সাক্ট স্থান সম্পর্কে উনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছিলেন, কারণ তথ্যগুলো উপস্থাপন করলে নতুন করে অনেক বিষয় সামনে চলে আসবে, ঝামেলা হতে পারে। এই কারণে মূলত উনি সেই বিষয়গুলো একটু এড়িয়ে গিয়েছেন। আর ওই দাদিও যেহেতু এই তথ্যগুলো প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছিলেন, এই কারণেই মূলত উনি এটি দেননি। যাই হোক, ঘটনাটি লোহাগাড়া উপজেলারই খুবই নামকরা একটি গ্রামে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, ঘটনাতে আমরা ঢোকার আগে একটি অনুরোধ কিন্তু করব, যারা এই ঘটনা শোনা শুরু করেছেন আমাদের লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই ঘটনার লিঙ্কটি অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিতে পারেন। চলুন চলে যাই আমাদের মূল ঘটনায়। ঘটনার সময়কাল এটি মুক্তিযুদ্ধেরও আরো বেশ আগে। সালটা সম্পর্কে ওই দাদি ভালো করে বলতে পারেননি। উনি বলেছেন হয়তোবা 60-62 সাল এরকম হবে আর কি। আর উনি এই ঘটনাটি খুব ভালোভাবে বলেছিলেন ইমরান হোসেন ভাইকে। উনি যতটুকু শুনেছিলেন, উনি তো সময় খুব বেশি বড় ছিলেন না, ছোটই ছিলেন। তো যাই হোক, এই যে দাদি, এই দাদির বাবার নাম ছিল রাঙা মিয়া। রাঙা মিয়া নামে উনি বেশ পরিচিত ছিলেন। হয়তোবা গ্রামের এখনো অনেক মুরব্বী এই রাঙা মিয়াকে চিনে থাকবেন, এরকম লোক জীবিত আছেন। এই রাঙা মিয়া ছিলেন খুবই সাহসী এবং বদমেজাজি একজন মানুষ। শারীরিক গঠনের দিক দিয়ে তিনি ছিলেন মাঝারি উচ্চতার, গায়ের রং ছিল কালো এবং খুব শক্তিশালী মানুষ ছিলেন আর কি। ওই এলাকার মোটামুটি সবাই তাকে খুব ভালো করে ওই সময় চিনত। তিনি মূলত ক্ষেত খামারের কাজ করতেন, পাশাপাশি খালে মাছ ধরা, গরু চড়ানো, রাতে মাঠে ফসল পাহারা দেওয়ার কাজ উনি করতেন। আর যেহেতু উনি খুব বদমেজাজি মানুষ ছিলেন,
এতটাই বদমেজাজ ছিলেন যে প্রতিবেশী যারা ছিলেন তাদের কোনো গবাদি পশু যদি ভুল করে তার বাড়ির আঙিনায় চলে আসতো, তাহলে এই রাঙা মিয়া হাতের কাছে যা পেত তাই দিয়ে ওগুলোকে আঘাত করত আর তাদের মালিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। তো একদিন সন্ধ্যার দিকে, তখন মাগরিবের আজান দেয়নি, দিবে দিবে ভাব, মানে সন্ধ্যা নেমে এসেছে। ওই সময় তো আসলে এরকম ঘড়ির সময় ধরে আজান দিত না, তখন দেখতো সন্ধ্যা লেগে আসছে তখন আজান দিত, কারণ অনেক মসজিদে তো তখন ঘড়ি ছিল না, অনুমানের উপর ভিত্তি করে সাধারণত দিত, যেটা অনেক আগে থেকে হয়ে আসছে ওইভাবে আর কি। তো যাই হোক, তো এই রাঙা মিয়া মাঠ থেকে বাড়িতে আসেন। তো বলে রাখা ভালো, ওনাদের বাড়ির উঠোনের এক পাশে কিছু শাক সবজি লাগানো ছিল। তখন এই রাঙা মিয়া দেখেন একটি কালো গরু এই সবজি খেতে ঢোকার চেষ্টা করছে এবং চারপাশের বেড়াটা ভেঙে ফেলেছে। উনি তো এমনিতেই বদমেজাজি মানুষ, আর এটা দেখে তো তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তিনি কাউকে কিছু না বলে একটা মোটা লাঠি নিয়ে সোজা গরুটাকে পেটাতে থাকে। গরুটা তখন তার ভাষায় আত্মচিৎকার করতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে ওই গরুটাকে তিনি পেটান। গরুটা খুব আহত হয়। এরপর তিনি ওই গরুটাকে একটা গাছের সাথে বেঁধে রাখেন। তারপর তিনি বাড়ির ভিতরে ঢুকে তার স্ত্রীকে গালিগালাজ শুরু করেন। সে কেন এটা খেয়াল করেনি, এটাই তার অপরাধ। তারপর তার স্ত্রী তাকে বলে যে কোথায় গরু, চলো, আমি তো কোনো শব্দ পাইলাম না, কোনো বেড়া ভাঙার শব্দ তো আমি শুনলাম না। তখন রাঙা মিয়া তার স্ত্রীকে দেখানোর জন্য নিয়ে আসেন যেখানে ওই গরুটাকে বেঁধে রাখা হয়েছে, এবং গরুটা যে সবজি ক্ষেত নষ্ট করছিল, বেড়া ভেঙে ফেলেছে, সেটাও দেখানোর জন্য আর কি নিয়ে আসেন আর কি। তারা দুজনে আসেন, দেখে যে সবজি ক্ষেতটার বেড়া এলোমেলো ঠিকই, কিন্তু তিনি যে গরুটাকে বেঁধে রেখেছিলেন গাছের সাথে সেটিকে আর কোথাও দেখা যাচ্ছে না। রাঙা মিয়া তো অবাক, গরুটা গেল কোথায়? তিনি তো বেশ শক্ত করে গাছের সাথে বেঁধে রেখেছিলেন, কোনো গরু তো এভাবে ছুটতে পারে না। যাই হোক, তিনি চিন্তা করেন হয়তো কোনোভাবে ছুটে গেছে, যেতেই পারে, কিংবা যার গরু সে এসে খুলে নিয়ে গেছে। তারপর তিনি হাত মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তখনকার দিনে কিন্তু সন্ধ্যার পরপরই রাতের খাওয়া খেয়ে সবাই শুয়ে পড়তো। মাঝ রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন তিনি একটা ফাঁকা মাঠের ভিতর, সেখানে উঁচু একটা ঢিবির মতো, তার উপর তিনি দাঁড়িয়ে আছেন। চারদিকে মোটামুটি বেশ অন্ধকার। তারপর তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা ছিল এমন, যদি কোনো গরু বা ষাঁড় রাগে ফসফস শব্দ করতে থাকে যেমন শোনায়, ঠিক তেমন। ধীরে ধীরে শব্দটা তীব্রভাবে বাড়তে থাকে। হঠাৎ করে তিনি দেখেন তার চারপাশে কয়েকজনের চোখ ভেসে ওঠে। চোখগুলো ছিল আগুনের গোলার মতো টকটকে লাল। মনে হচ্ছিল চোখগুলো খুবই রেগে আছে তার উপর। এরপর তিনি ভয়ঙ্কর একটা বিষয় লক্ষ্য করেন। এতক্ষণ তো কয়েকজোড়া চোখ ছিল, এখন সেগুলো আস্তে আস্তে মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। যতদূর তার চোখ যায় শুধু সেই আগুনের গোলার মতো চোখ দেখতে পাচ্ছেন তিনি, আর সেই সাথে চোখগুলো এক একটা অবয়বে পরিণত হচ্ছে। একসময় তিনি দেখেন সেগুলো বিশাল বিশাল এক একটা গরুতে রূপান্তরিত হচ্ছে। গরুগুলো তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন এই রাঙা মিয়া ভয়ে একদম পাথর হয়ে যান। তখন অবয়বগুলোর মধ্যে থেকে একটা অবয়ব বলে ওঠে, কিরে রাঙা মিয়া, তোকে তো এত সহজে ছাড়বো না। তুই আমার শরীরে আঘাত করেছিস। তুই যেভাবে আঘাত করেছিস, এটা কোনো মানুষ তার নিজের পালিত গরুকেও শত অপরাধের পরেও এরকম আঘাত করে না। তুই আমার উপর যে নির্যাতন করেছিস, এটি আমি ভুলতে পারছি না। এই কথা বলেই এই গরুগুলো, মানে যেগুলো ছিল সবগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন চিৎকার দিয়ে রাঙা মিয়া ঘুম থেকে লাফিয়ে ওঠে। পাশে তার স্ত্রী ছিল, তিনিও ধর্মর করে উঠে বসেন। তারপর তার স্ত্রীকে তিনি সবকিছু বলেন যে তিনি স্বপ্নে কি দেখেছেন। তার স্ত্রী বলে, ও কিছু না, এটা দুঃস্বপ্ন। রাঙা মিয়াও তাই ভাবেন যে এটা দুঃস্বপ্নই হবে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। রাঙা মিয়া মাঝে মধ্যেই সেই একই স্বপ্ন দেখতে থাকে। তখন এই রাঙামায়ের স্ত্রী বিষয়টি উপলব্ধি করতে পারেন যে কোনো একটা সমস্যা হচ্ছে তার সাথে। তখন তিনি এই রাঙা মিয়াকে নিয়ে একজন হুজুরের কাছে যান। হুজুর রাঙা মিয়াকে সাধারণ ঝাড়ফুঁক করে দেন, আর সাথে তেল পরা পানি পরা দিয়ে দেন, আর বলেন রাঙা মিয়া যে গরুটাকে আঘাত করেছিল সেটা হয়তো কোনো স্বাভাবিক গরু ছিল না, হতে পারে কোনো জিন ছিল। তবে হুজুর স্পষ্ট করে কোনো কিছুই বলতে পারেন না। তবে তিনি রাঙা মিয়াকে সাবধানে থাকতে বলেন। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়, মানে মাসখানেক পার হয়ে যায় আর কি। রাঙা মিয়ার সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, শুধু মাঝে মাঝে স্বপ্ন দেখাটা ছাড়া। একদিন রাঙা মিয়া তার এক আত্মীয়ের বাড়িতে যান বেড়াতে। এই আত্মীয়ের বাড়ি ছিল এই রাঙা মিয়াদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। হেঁটে যাওয়া আসা করলে 2.5 ঘন্টার মতো লাগে সময়। তো রাঙা মিয়া যেদিন বাড়িতে চলে আসবেন ওই আত্মীয় বাড়ি থেকে, সেই আত্মীয় তাদের বাড়ির জন্য কিছু পিঠা বানিয়ে দেন, যে বাড়িতে যাচ্ছ নিয়ে যাও ছেলেগুলোর জন্য।
তো রাঙা মিয়া সেগুলো নিয়ে রওনা হন। রওনা দিতে দিতে এশার আজান দিয়ে দেয়। আর এশার আজানের পরও 2-2.5 ঘন্টা হাঁটা তো কোনো ব্যাপার না আসলে। বেশ কিছুটা পথ উনি হেঁটে চলেও আসেন, কোনো সমস্যা হয় না। তো রাঙা মিয়ার বাড়ি পৌঁছাতে 1 কিলোমিটারের মতো পথ তখনও বাকি আছে। তখন রাঙা মিয়া একটা স্থানে এসে পৌঁছে। জায়গাটা ছিল এমন যে বড় একটা ফসলের মাঠ, তার ভেতর দিয়ে চলে গেছে একটা কাঁচা মাটির রাস্তা। সেই রাস্তার মধ্যে আবার ছোট্ট একটা খালের মতো, সেটা পার হওয়ার জন্য একটা কালভার্ট রয়েছে। তবে খালে সে সময় পানি নেই বললেই চলে, কারণ তখন মোটামুটি ভালোই শীত পড়েছিল। তো রাঙা মিয়া হাঁটতে হাঁটতে কালভার্টের কাছে চলে আসেন। তখন তিনি কালভার্টের এক পাশে উঠেছেন, তখন রাঙা মিয়া দেখেন কালভার্টের অপর প্রান্তে কেউ একজন বসে আছে। সেই জিনিসটা রাঙা মিয়ার দিকে পেছন করে বসে আছে, মানে পিঠ দিয়ে বসে আছে আর কি। আর তার মুখটা 2 হাঁটুর মধ্যে কিছুটা গুজে রেখেছে। রাঙা মিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসেন, কিন্তু সেই জিনিসটার মুখ তিনি দেখতে পাচ্ছেন না। তিনি একটি বিষয় খেয়াল করে আটকে ওঠেন। তিনি দেখেন ওই জিনিসটার মাথায় 2 বড় বড় শিং। ভয় পেল, তিনি সাহস জুগিয়ে বলেন, এই কেড়ে ওখানে সর সামনে থেকে। তখন সেই জিনিসটা রাঙা মিয়ার দিকে তাকায়। রাঙা মিয়া দেখেন এটা দেখতে পুরো বডিটা স্বাভাবিক মানুষের মতো হলেও হাত এবং পায়ের আঙ্গুলের জায়গায় গরুর পায়ের মতো খুর। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো তার মাথাটা ছিল সম্পূর্ণ গরুর মতো, মাথায় বড় বড় 2 শিং। এটা দেখে রাঙা মিয়া তো ভয়ে দিশেহারা হয়ে পড়েন। তিনি যে কি করবেন বুঝতেই পারছেন না। তারপরও নিজেকে সামলে নেন এবং বুদ্ধি করে ওনার সাথে থাকা একটা বিড়ি ধরান। এর মধ্যে সেই ভয়ানক জিনিসটা কথা বলে ওঠে, বলে, কিরে রাঙা মিয়া, চিনেছিস আমাকে? সেদিন তো খুব মেরেছিলি, আজকে কি করবি? আজকে কি মারবি নাকি? কি ভেবেছিস এই যে বিড়ি ধরালি, এই বিড়ির আগুন তোকে বাঁচাতে পারবে আমার হাত থেকে? এই বলে জোরে জোরে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে ওই অবয়বটি। এদিকে রাঙা মিয়া দেখেন যে তার আর মাত্র একটি বিড়ি অবশিষ্ট রয়েছে, মানে সারা পথ ধরে খেতে খেতে তো আসছে, এমনিতেই আসছে খেতে খেতে। তো উনি তার ভাবেন না এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে পড়বেন। যেহেতু একটি বিড়ি অবশিষ্ট রয়েছে, তখন রাঙা মিয়া মনে মনে ভাবেন আজকেই তার দিন শেষ। এর মধ্যে অবাক করে দিয়ে সেই জিনিসটা বলে ওঠে, রাঙা মিয়া, তোর হাতের পিঠাগুলো আমাকে দিয়ে দে। আমি খেতে খেতে যতটুকু সময় লাগবে, এর ভিতরে যদি তুই পালাতে পারিস তাহলে আজকের মতো বেঁচে যাবি। এ কথা শুনে রাঙা মিয়া পিঠার হাড়িটা হাত থেকে ছুঁড়ে ওইখানে ফেলে দিয়ে দেন এক দৌড়। বেশ কিছুক্ষণ পর উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই জিনিসটা তার পেছনে দৌড়াতে দৌড়াতে আসছে। এদিকে উনি এই সময়ের মধ্যে কিন্তু দৌড়াতে দৌড়াতে অনেকটা পথ চলেও এসেছেন ওর বাড়ির কাছাকাছি। হঠাৎ করে তিনি তার পিঠে প্রচন্ড এক আঘাত অনুভব করেন। এরপর উনি সেন্স হারিয়ে ফেলেন। যখন তার হুঁশ ফেরে তখন তিনি দেখেন তার বাড়িতে তার চারপাশে সব লোক বসে আছে। তো তিনি সবাইকে জিজ্ঞেস করেন তিনি বাড়িতে কিভাবে আসতেন। তখন বাড়ির লোকজন বলে যে সে বাড়ির কাছাকাছি পড়েছিল, কিছু লোক রাতের বেলায় তাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে, ওই পথ দিয়ে ফিরছিল। তখন তো রাত খুব বেশি হয়নি, এই কারণেই তাকে ধরাধরি করে বাড়ি দিয়ে যায়। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তারপর তিনি পুরো ঘটনা সকলকে খুলে বলেন। বাড়ির সবাই তাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। আবারও তাকে হুজুরের কাছে নিয়ে যান। নিয়ে যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। হুজুর বলেন এশার নামাজের পর তিনি চেষ্টা করবেন সেই জিনটিকে হাজির করা। ও হুজুর চেষ্টা শুরু করেন। ওখানে তেমন কোনো লোক ছিল না, হুজুর ছিল, রাঙা মিয়া ছিল, রাঙা মিয়ার স্ত্রী ছিল, আর একজন আত্মীয় ছিল। উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন রাঙা মিয়ার উপরে ওই জিনটাকে হাজির করার জন্য, কিন্তু কোনোভাবেই উনি সফলকাম হতে পারছিলেন না। এভাবে অনেক সময় চেষ্টা করার পর হঠাৎ করে ভয়ানক এক হুঙ্কার দিয়ে ওই জিনটা হাজির হয়। সাধারণত দেখা যায় যখন কোন লোকের উপরে জিন হাজির করার চেষ্টা করা হয়, জিনটি ওই লোকের মধ্যে ঢুকে কথা বলে। কিন্তু হুজুরকে অবাক করে দিয়ে এবং উপস্থিত সকলকে অবাক করে দিয়ে ভয়ানক যে ব্যাপারটি ঘটে সেটা হলো ওই জিনটা রাঙা মিয়ার শরীরে হাজির না হয়ে ব্যতিক্রম যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে জিনটা সশরীরে এসে হাজির হয় এবং জিনটা তার নিজস্ব রূপে হাজির হয়। সে এক ভয়ানক দৃশ্য। হুজুর এইরকম এক দৃশ্য দেখে উনি কি জিন হাজির করে কি কথা বলবেন, উনি নিজেই ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। উপস্থিত ছিলেন রাঙা মিয়ার স্ত্রী এবং তার আত্মীয়, এবং রাঙা মিয়া নিজেও এত লোকের সামনে এই জিনিসটা দেখে। উপস্থিত সকলে দেখতে পারেন যে এটার মুখ এবং মাথা হুবহু গরুর মতো, লম্বা 2 বড় বড় শিং, চোখগুলো আগুনের মতো টকটকে লাল, এবং হাত এবং পায়ের আঙ্গুলের জায়গায় গরুর পায়ের মতো খুর রয়েছে, আর পুরো শরীরে বড় বড় পশম। হুজুর নিজেকে সামলে নিয়ে তাকে সুন্দর করে একটা সালাম দেন, কিন্তু ওই অভাবটা ওই সালামের উত্তর দেন না। ওই জিনটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই হুজুর, তোর কি জীবনের মায়া নাই? আমাকে কেন বিরক্ত করছিস? আমাকে কেন এত ডাকাডাকি করছিস?
তারপর হুজুর বলেন যে জনাব, আপনি কেন আল্লাহর এই বান্দাটাকে ভয় দেখাচ্ছেন? জিনটি আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি ওকে কেন ভয় দেখাচ্ছি সেটা আমার কাছে জিজ্ঞেস না করে ওর কাছ থেকে শুনে নে। আমি এতদিন ধরে ওর বাড়ির পাশে তাল গাছে থাকি। এই এলাকার কেউ কখনো বলতে পারবে যে আমি কাউকে ভয় দেখিয়েছি, কারো কোনো ক্ষতি করেছি? ওই দিন কোনো একটা কারণে আমার ওই ক্ষেতের মধ্যে ঢোকার প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার নিজের সুরতে ঢুকতে পারছিলাম না, এই জন্য গরুর সুরতে ঢুকছিলাম। আমি তো ওর ক্ষেত নষ্ট করিনি, খালি কয়েকটা বেড়ার জায়গা সরে গিয়েছিল। আর এই কারণে ও যেভাবে আমাকে আঘাত করেছে, এটা কোনো মানুষ কাউকে করতে পারে না, শুধু অমানুষের পক্ষে এটা সম্ভব। সুতরাং আমাকে হাজির করে ওর প্রতি সহানুভূতি দেখানোর কোনো ধরনের চেষ্টা হুজুর তুই করবি না। আর যদি এই চেষ্টা তুই করিস, তাহলে রাঙা মিয়ার শাস্তি আমি কিছুটা সময় স্থগিত রেখে তোর পিছনে লাগবো, আর তোর পিছনে লাগলে তোর বংশ সহ নির্বংশ করে দেব। সুতরাং আমাকে আর বিরক্ত করার চেষ্টা করবি না। আমি যে প্রতিজ্ঞা করেছি এটা আমি করবই। আমাকে কোনো ভোগ দিয়ে, কোনো গরু, ছাগল, খাসি, মুরগি দিয়ে, মিষ্টি দিয়ে আমাকে মানাতে পারবি না। কারণ এই ঘটনার পরে আমি আমার জিন সমাজে খুব হাসি ঠাট্টার পাত্র হয়েছি। সুতরাং এর প্রতিশোধ আমি নেবই। আমার আত্মসম্মানে আঘাত লেগেছে, এর থেকে আমি কখনোই পিছপা হব না। হুজুর বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওই জিনটা কোনোভাবে রাজি হয় না। সে রাঙা মিয়াকে মেরেই ছাড়বে এ কথা বলে ওই জিনটা ওখান থেকে চলে যায়। ইতোমধ্যে রাঙা মিয়ার স্ত্রী তো অজ্ঞান হয়ে গেছে যখনই ওই জিনিসটাকে দেখেছে। রাঙা মিয়া তো ভয়ে ভয়ে আছে, চোখ বন্ধ করে রেখেছে। আর তার যে আত্মীয়, সে ওই জিনিসটা দেখেই ঘরের বাইরে দৌড় দিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে। মানে এমন ভয়ানক একটা দৃশ্য, এটা তো আসলে কেউ দেখে সহ্য করতে পারবে না। যাই হোক, হুজুর বলে দেন যে এটা তার পক্ষে সম্ভব না, ভালো কোনো হুজুরকে যেন তারা দেখায়। তখন তারা হতাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়ি আসার পথে কোনো সমস্যা হয়নি। তারা আরো ভালো কবিরাজ বা হুজুরের খোঁজ করতে থাকেন, কিন্তু তারা পাচ্ছিলেন না। যেখানেই শোনেন যে ও গ্রামে ভালো কোনো কবিরাজ আছেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। ওই জিনটাকে কোনোভাবে আর হাজিরি করা যায় না। সবাই সাধারণ ঝাড়ফুঁক করে বলেছিল যে আরো ভালো কোনো কাউকে দেখাতে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে, আর রাঙা মিয়ার সাথে বিভিন্ন ভয়ানক ঘটনা ঘটতে থাকে। মাঝে কিছুদিন বন্ধ থাকে, আবার ঘটনা ঘটতে থাকে। এভাবেই চলতে থাকে। বিভিন্ন সময় রাঙা মিয়া অনেক জিনিস দেখে, স্বপ্নের মধ্যে তো প্রতিনিয়তই দেখে। বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ, ঘরের চালের উপর শব্দ, উঠোনে কারো দৌড়ানোর শব্দ, এই ধরনের ঘটনাগুলো হরহামেশাই চলছিল। দেখতে দেখতে কলাইয়ের সিজন চলে আসে। কৃষকরা মাঠে কলাই বুনতে ব্যস্ত হয়ে পড়েন। এই রাঙা মিয়াও কলাই বোনেন। সেগুলো দেখতে দেখতে পাকাও শুরু করে। তখন রাঙা মিয়া চিন্তা করেন এগুলো তো রাত্রেবেলা পাহারা দেওয়ার দরকার, না হলে তো চুরি হয়ে যেতে পারে। এই ভেবে তিনি তার জমির উপর একটা কুঁড়ে ঘর তৈরি করেন, সেখানে থেকে ফসল পাহারা দেওয়ার জন্য। তিনি বেশ কয়েকদিন পাহারা শুরু করে দেন। তো শুরু কিন্তু একা করেননি, প্রতিদিন তার সাথে তার এক বন্ধু পাহারা দিত। কিন্তু হঠাৎ করে সেই বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তিনি আর আসতে পারেননি এক রাত্রে। তো ওই দিন রাত্রে রাঙা মিয়া একাই যান ফসলের ক্ষেতটা পাহারা দিতে। সাথে তিনি তার 3টা গরু নিয়ে যেতেন সবসময়ই। তো গরুগুলোকে রাত্রেবেলা ছেড়ে দিতেন, তারা ওই মাঠের মধ্যে ওদের মতো করে ঘাস লতা পাতা খেত। তো ওই দিন রাঙা মিয়ার বাড়ির লোক তাকে নিষেধ করেন যেতে, কিন্তু রাঙা মিয়া তাদের কথা অমান্য করেই যান, কারণ কলাই তো পেকে গেছে, এখন না গেলে তো আসলে ক্ষতিই হতে পারে। এদিকে রাঙা মিয়া কুড়ে ঘরের কাছে চলে যান, গিয়ে গরুগুলোকে ছেড়ে দেন প্রতিদিনের মতো। তো তিনি কুড়ে ঘরের ভেতর চলে যান, চিন্তা করেন যে উনি আর বেরোবেন না। তো কিছুক্ষণ পর ওনার প্রকৃতির ডাক চলে আসে, এবং এই জন্য উনি কুড়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে যখন এসেছেন, তখন হঠাৎ এক বিকট গর্জন উনি শোনেন। পেছন দিকে উনি তাকান, গর্জনটা পেছন দিক থেকে এসেছিল বলে ওনার কাছে মনে হয়। পেছনে তাকিয়ে তিনি যা দেখেন, তাদের তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি দেখেন ওই যে অবয়বটা যেটা তার পেছনে লেগে আছে, সেটা হাওয়ায় ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। এবার তার উচ্চতা ছিল অনেক, এতটাই ছিল যে মনে হচ্ছিল এই জিনিসটা তাকে হাতের তালুতে বন্দি করে ফেলতে পারবে, এত উচ্চতা। মানে এরকম শরীর বড় ছিল ওই সময়। সেই অভাবটা তার দিকে হুঙ্কার দিতে দিতে তেড়ে আসছিল। রাঙা মিয়া এটা দেখে এক দৌড়ে কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং দরজা বন্ধ করে দেন। তখন তিনি শুনতে পান ওই জিনিসটার ভয়ানক হুঙ্কার। ওই জিনিসটা বলতে থাকে, রাঙা মিয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এটা বলছে আর হুঙ্কার দিচ্ছে। তো রাঙা মিয়া সাহস করে কুড়ে ঘরের বেড়াগুলো একটু ফাঁকা করে দেখার চেষ্টা করেন। তিনি সেখান দিয়ে দেখেন যে ওই জিনিসটা কুড়ে ঘরের চারপাশ দিয়ে হাওয়ায় ভাষার হুঙ্কার দিচ্ছে। কিন্তু অদ্ভুত একটি বিষয় খেয়াল করে যে তার যে 3টা গরু, এই গরুগুলো কোত্থেকে যেন ছুটে এসেছে এবং কুড়ে ঘরের 3 পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওই গরুটার দিকে তাকিয়ে ফসফস শব্দ করছে।
সাধারণত গরুগুলো অতি প্রাকৃত কোনো জিনিস দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ছোটাছুটি শুরু করতে থাকে। অথচ এই 3টা গরু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছিল বা তাদের মতো করে খাবার খাচ্ছিল, কিন্তু এই 3টা গরু এখানে এসে ওই ভয়ানক গরুর দিকে তাকিয়ে ফসফস শব্দ করছে, মানে রেগে ফসফস শব্দ করছে। এটা দেখে রাঙা মিয়া খুব অবাক হন এবং ওই গরুগুলোর প্রতি উনি বেশ অনুরক্ত হয়ে যান, তাদের প্রতি আরো ভালোবাসা জাগে যে আমার এই গরুগুলো এই সময় পালিয়ে না গিয়ে এখানে এসে এরকম করছে, এর কারণটা কি এটা উনি বুঝতে পারেন না। তো তার কাছে এতটুকু মনে হয় ওই জিনিসটা রাঙা মিয়াকে যেহেতু আক্রমণ করতে এসেছে, ওই গরুগুলো তাকে কোনোভাবে মালিককে হেফাজত করার চেষ্টা করছে। এভাবে বেশ কিছুক্ষণ চলে। এভাবেই আস্তে আস্তে সকাল হয়ে যায়। রাঙা মিয়া ঘরের থেকে আর বের হন নাই। সকাল যখন হয়ে যায়, মানে ফজরের আজান যখন হয়ে গেছে, তখন ওই জিনিসটা ওখান থেকে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই জিনিসটা ওই ঘরের মধ্যে কিন্তু ঢুকতে পারে, বাইরে থেকেই হুঙ্কার ছাড়ছিল আর কি। রাঙা মিয়া গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন, সবাইকে সবকিছু খুলে বলেন। ওই গরুগুলো কোনো অস্বাভাবিক গরু ছিল না, তারই পালিত গরু, কিন্তু গরুগুলোর এরকম আচরণ দেখে সকলকে উনি বলেন যে গরুগুলো কেন এরকম আচরণ করলো আমার ঠিক বোধগম্য হলো না। তবে মালিকের প্রতি ভালোবাসা থেকেই হয়তো বা তারা এই কাজটি করেছে। যাই হোক, এর মধ্যে বাড়ির সকলে তাকে তো খুব রাগারাগি করছে যে তাকে বারবার তো বলা হয়েছিল উনি যেন না যান। তো ওই দিনই তারা বেশ দূরে একজন কবিরাজের সন্ধান পান, ঠিক করেন যে পরের দিন সেখানে যাবেন। কিন্তু ওই রাতেই ঘটেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাঙা মিয়া ও তার স্ত্রী শুয়ে আছেন। ওই দিন আর উনি কলাই ক্ষেত পাহারা দিতে যান নাই, যেহেতু আগের রাতে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটেছে। তখন রাঙা মিয়ার স্ত্রীর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই তার স্ত্রী তাকে একা ঘরে রেখে ওয়াশরুমে যান। ওয়াশরুম যেটা গ্রামের সাধারণ ওয়াশরুম, ঘর থেকে একটু বাইরে হয়। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, হঠাৎ করে তিনি ঘরের মধ্যে থেকে তার স্বামীর বিকট গোঙানির শব্দ শুনতে পান। তিনি ওয়াশরুমে না গিয়ে দ্রুত ঘরে চলে আসেন। এসে যা দেখেন এটা কোনোভাবেই সহ্য করার মতো নয়। তিনি দেখেন তার স্বামী বিছানায় শোয়া, কিন্তু তার হৃৎপিণ্ড বরাবর বুকের উপর বড় একটা ছিদ্র হয়ে আছে, আর সেখান থেকে রক্ত গলগল করে পড়ছে। তখন তিনি তার পেছন থেকে, মানে ঘরের বাইরে থেকে একটা কথা শুনতে পান। তখন তিনি ঘুরে পেছনের দিকে তাকান, দেখেন সেই জিনিসটা, ওই অবয়বটা। সে বলছে, বলছিলাম না যে ওকে আমি ছাড়বো না, আমি আমার কাজ করে গেলাম, এই বলে ভয়ঙ্কর এক বিকট হাসি দেয়। এবং রাঙাইমের স্ত্রী দেখে ওই জিনিসটার খুরের মতো যেই হাত, ওইখানে কিছু একটা আছে যেটা থেকে রক্ত ঝরে পড়ছে। রাঙামিয়ার স্ত্রীর আর বুঝতে বাকি রইল না যে এটা তার স্বামীর বুকের মধ্যে থেকেই কোনো একটা জিনিস বের করে নিয়ে হয়েছে। এরপর তিনিও চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। পরবর্তী তার হুঁশ ফিরলে দেখেন সবাই তার চারপাশে, আর রাঙামিয়া নিথর শরীরটাও পড়ে আছে। পরে রাঙামিয়াকে গোসল করানো হয়, দাফন কাফন করানো হয়। অবাক করা বিষয় হচ্ছে রাঙামিয়ার শরীরের ভেতর থেকে হৃৎপিণ্ডটা নিয়ে যাওয়া হয়েছিল, আর এই হৃৎপিণ্ডটা আর কোথাও পাওয়া যায়নি। আর রাঙামিয়ার মৃত্যুর পর তার পরিবারের সাথে আর কোনো ভয়ানক ঘটনাও ঘটেনি, ওটা থেমে যায়। রাঙামিয়ার মৃত্যুর সাথে সাথেই ওই জিনিসটার ইতি ঘটে। তো এটাই ছিল রাঙামিয়ার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই পৃথিবীতে অনেক ভয়ানক ঘটনাই ঘটে। কখনো কখনো সেই ঘটনাগুলোর সলিউশন করা যায় বুঝিয়ে শুনিয়ে, বা অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে কোনো জিনিস দিতে হবে, দিলে চলে যাবে। কিন্তু যেখানে আসলে আত্মসম্মানের প্রশ্নটা চলে আসে, তখন কেউ আসলে তার জায়গা থেকে ছাড় দিতে চায় না। এই জিনটার বেলায়ও এই ঘটনাটি হয়েছিল। যেহেতু তার আত্মসম্মানে আঘাত লেগেছে, এই কারণে সে তার অবস্থানে অনড় ছিল। কোনোভাবেই সে তার প্রতিশোধ না নিয়ে যাবে না, সেটা সে করেও ছিল। আর যেহেতু রাঙামিয়াকে হত্যা করার পর ওই পরিবারের কারোর সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, এই কারণে ওই পরিবারের কোনো সদস্য নতুন করে কোনো কবিরাজের কাছে যাননি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ ইমরান হোসেন ভাই, চমৎকার একটি ঘটনা লিসেনারদের উদ্দেশ্যে আপনি পাঠিয়েছেন। আশা করছি লিসেনারদের কাছে ঘটনাটি ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনার দখল ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য তো হয়ে যেতে পারেনই, সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন।
আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnan.world@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। কোনো ভয়েস কলে, স্পেশালি মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভয়েস কলে অথবা এই 3টা অপশনে লিখে ঘটনা আমরা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। ইমেল ছাড়া অন্য কোনোভাবে ঘটনা নিলে আমাদের পক্ষে সেটা মেনটেন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যার কারণে ইমেল করেই আপনাদেরকে কষ্ট করে হলেও ঘটনা পাঠাতে হবে। আর কিভাবে ইমেল করতে হবে অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনার ইউটিউবে 1 মিনিটের টিউটোরিয়াল রয়েছে বা 2 মিনিটের টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা খুবই সিম্পল একটা ওয়ে ইমেল করাটা, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তবে রেকর্ড ফাইল যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি অ্যাটাচমেন্টে গিয়ে দেখেন যে এটা হচ্ছে না, তখন এটাকে গুগল ড্রাইভ করে লিঙ্কটা শুধু ইমেল করে দিবেন। তবে অবশ্যই আপনাদের এই লিঙ্কটার অ্যাক্সেস কিন্তু পাবলিক করে দিতে হবে, তা না হলে কিন্তু আমরা সেখানে ঢুকে ওই ঘটনাটা শুনতে পারবো না। তো এটাই প্রক্রিয়া। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।